যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের, একই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কি বার্তা? প্রথমত, কোনো রকম দুর্নীতি বরদাস্ত হবে না। দ্বিতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যে কোনো রকম ভাবে পরিবর্তন গ্রুপ আরেকটি গান গেয়ে তারপর আমরা সবার কাজ শুরু করে দেবো। ফল খারাপ যদি বা যাদের জন্য ফল খারাপ হয়েছে তাদের রেয়াত করা হবে না। এবং আরো গুরুত্বপূর্ণ বার্তা, তা হলো সমন্বয় রেখে কাজ করতে হবে। নবীন প্রবীণ সমন্বয় রেখে কাজ করতে হবে এবং আত্মতুষ্টির কোনো জায়গা নেই। অর্থাৎ 26 সামনে, 26-এর জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। শুনুন। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন, সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। আমি বলেছিলাম 2021 সালের 21শে জুলাইয়ে যে যারা তৃণমূলে 21-এর নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল, আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি। আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেবো না। 3 বছর পর আজকে তারা পারেনি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি, একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব, গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে। কাউকে রেয়াত করা হবে না। যদি আমরা ভেবে থাকি যে আগামী লড়াইয়েও আমরা জিতব, তাহলে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। শৃঙ্খলা পরায়ণ আমাদের হতে হবে। আমি বলেছিলাম 2021 সালের 21শে জুলাইয়ে যে যারা তৃণমূলে 21-এর নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল, আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি। আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেবো না। 3 বছর পর আজকে তারা পারেনি। যারা নতুন তৃণমূলে এসছেন তাদেরকে তৃণমূলের সংগ্রাম, নেত্রীর লড়াই, 21শে জুলাইয়ের ইতিহাস সম্পর্কে জানতে হবে। আর পুরনোরা যারা আছেন তাদেরকেও নতুনকে সাথে নিয়ে আগামী দিন দলকে আরো শক্তিশালী করার জন্য মাঠে নেমে লড়াই করতে হবে। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ উদ্দীপনা দুটোই তৃণমূলের একই বৃন্তে দুটো কুসুম। অযথা কোন রকম কোনো বাগ বিতণ্ডায় জড়াবেন না, আমাদের সংযত থাকতে হবে। 21-এর মঞ্চ থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই বক্তব্য ভীষণ তাৎপর্যপূর্ণ। আমার সঙ্গে আমার সহকর্মী আবির রয়েছেন সরাসরি। আবির, দীর্ঘদিন ধরে তৃণমূল যেভাবে কাজ করছে বা তৃণমূল একেবারে তৃণমূল স্তরে যেভাবে বার্তা পৌঁছে দিচ্ছে, সেখানে কিভাবে কাজ হচ্ছে, এই রাজনৈতিক দলের পুঙ্খানুপুঙ্খ খবর তুমি আমাদের সামনে, দর্শকের সামনে তুলে ধরছো। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 21-এর মঞ্চ থেকে এই বার্তা তুমি কিভাবে দেখছো? প্রথমত হচ্ছে যে দলের যে সাংগঠনিক ক্ষেত্রে একটা বড় ঝাঁকুনি আসতে চলেছে সেটা আজকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে দল কাউকে যে রেয়াত করবে না, অর্থাৎ কেউ যদি অন্যায় করে থাকেন, কেউ যদি নিজের দায়িত্ব পালন না করে থাকেন, তবে তারা যদি শুধুমাত্র নিজেদের পথ আঁকড়ে বসে থাকেন, তাদেরকে যে দল রেয়াত করবে না সেটাও আজকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দল কঠোর অনুশাসনের নীতি যে প্রয়োগ করতে চলেছে সেটা স্পষ্ট। কিন্তু এই কাজ করতে গিয়ে একাধিকবার দেখতে পাওয়া গিয়েছে যে কোথাও গিয়ে নেতাদের মধ্যে দূরত্ব, ঐক্যের অভাব, এগুলো বারবার ধরে অস্বস্তিতে বা সমস্যায় ফেলেছে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। লোকসভা নির্বাচনের যে পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস লড়াই করেছে,
এই রাজ্যের প্রেক্ষিতে সেখানে বাম, কংগ্রেস এবং বিজেপি সকলের বিরুদ্ধে, এবং যে ফল তারা তুলে আনতে পেরেছে তাতে তৃণমূল কংগ্রেস মনে করছে যে আগামী দিনে 2026-এর কথা মাথায় রেখে এখন থেকে যদি সংগঠনকে পুরোপুরিভাবে ময়দানে নামাতে হয় তাহলে এই ধরনের কোনো ফাঁক ফোকর রাখতে পারা যাবে না, কোনো ফাঁক ফোকর রাখা যাবে না। কার্যত আজকে সেই বার্তাই বুঝিয়ে দেওয়া হয়েছে। এটা ঠিক, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় উভয়ই যে জিনিসটা বুঝিয়ে দিয়েছেন সেটা হচ্ছে কে কোথায় কি কাজ করেছে নির্বাচনের সময়, কোন নেতা কি ভূমিকা পালন করেছেন, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য সমস্তটা তৃণমূল কংগ্রেসের কাছে রয়েছে। ফলে কেউ যদি মনে করে থাকেন তিনি কোনোটি যুক্তি সাজিয়ে পার পেয়ে যাবেন, সেটা রাখার জায়গাতে নেই। ফলে দল সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে যেন একটা কঠোর ভূমিকা নিচ্ছে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং শুধুমাত্র নিজের নির্বাচন বুঝে নেব, বাকি ক্ষেত্রে দলের সাংগঠনিক কাজ, জনসংযোগের কাজ করব না, সেটি যে মোটেও আশাপ্রদ নয়, সেটাও আজকে 21শে জুলাইয়ের মতো বৃহত্তর মঞ্চ যেখানে বিভিন্ন জেলার বিভিন্ন প্রতিনিধিরা হাজির হয়েছিলেন তাদের সামনেই বলে দেওয়া হয়েছে। এবং যখন তারা দুজনেই এই লাইনে কথা বলছিলেন, এই বক্তব্যগুলো রাখছিলেন, তখন যে পরিমাণ উৎসাহ বা যে পরিমাণ প্রতিক্রিয়া সেখান থেকে পাওয়া যাচ্ছিল তাতে একটা বিষয় স্পষ্ট যে সংগঠনের ক্ষেত্রে ঝাঁকুনি আসুক, সংগঠনের ক্ষেত্রে বেশ কিছু বদল আসুক, এটা বোধহয় তৃণমূল কংগ্রেসের কর্মীরাও চাইছেন। অতনু, ধন্যবাদ আমি। এবং বলছিলাম যে আজ 21-এর মঞ্চে আরো একটা উল্লেখযোগ্য দিক, সেই উল্লেখযোগ্য দিক হলো সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব আজ এই মঞ্চে। প্রথমে তিনি কালীঘাটে গেলেন, গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেখানে বৈঠক, তারপর একই সঙ্গে তারা মঞ্চে এলেন। মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবকে ধন্যবাদ জানালেন এই মঞ্চে আসার জন্য, এবং দুজনে অঙ্গীকার করলেন যে তারা ভারতকে বাঁচাবেন, দেশকে বাঁচাবেন, এবং এই সরকার, কেন্দ্রের এনডিএ সরকার আর বেশি দিন নেই। আমি अखिलेश के जानाई बहुत बहुत धन्यवाद अखिलेश जी। मुंबई में आपका साथ मेरे को बात हुआ था और आपने मेरे को एक कहने पे स्वीकार कर लिया। बंगाल का साथ मैं चाहती हूँ हिंदुस्तान का रिलेशन अच्छा हो। अरे शुरुआत हुआ आपका लिए, हम आपको पार्टी को, समाजवादी पार्टी को पहले अभिनंदन करने चाहूंगी कि यूपी में जो खेल आपने दिखाया। अभी तो बीजेपी को रिजाइन करना चाहिए था, लेकिन उसको शर्म कम होता है, आपको थोड़ा से दिन इंतजार करने पड़ेगा। लेकिन आपका साथ मैं सहमत हूं कि दिल्ली में जो गवर्नमेंट एजेंसी लगा के, इलेक्शन कमीशन को लगा के, डरा के जो गवर्नमेंट ले आया वो स्टेबल गवर्नमेंट नहीं है। कोई जब वो असली लड़ाई में थी, पैर में चोट थी, वो चल नहीं पा रही थी, उसके बावजूद भी वो चुनाव प्रचार में थी। और उस समय हम लोगों ने देखा और यही कहा था कि एक अकेली लड़ जाएगी, जीतेगी और बढ़ जाएगी। এই ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সঙ্গে আমার প্রতিনিধি অভিজিৎ রয়েছেন সরাসরি। অভিজিতের সঙ্গে একবার কথা বলবো। অভিজিৎ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ছবি দেখলাম আজ 21-এর মঞ্চ থেকে। কি মনে হয় কোন জায়গা থেকে তাৎপর্যপূর্ণ জাতীয় রাজনীতির ক্ষেত্রে? অতনু, জাতীয় রাজনীতির ক্ষেত্রে অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ যেভাবে বিজেপি বিরোধী জোট ভোটের আগে, লোকসভা ভোটের আগে তারা একজোট হয়ে লড়াই করেছিল, এবং তখন যেরকম ভাবে মনে করা হয়েছিল যে আপ কি বার 400 পার, সেই আপ কি বার 400 পার 240-এ এসে থেমে যায়। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব তিনজনের মুখেই একই সুর যে এই বিজেপি সরকার আর বেশি দিনের নয়, এই বিজেপি সরকার আর বেশি দিন টিকতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে শরিকদেরকে কিনে এই বিজেপি সরকার টিকে রয়েছে। সুতরাং এই বিজেপি সরকারকে সরাতে সবাইকে একজোট হতে হবে। যতই বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করা হয়েছিল, যতই ইলেকশন কমিশনের একচোখামি ছিল, তবুও এই বাংলায় তৃণমূল কংগ্রেস যেভাবে আসন ধরে রাখতে পেরেছে এবং বিপুল আসন সংখ্যা বাড়িয়ে নিয়েছে তা সত্যি ঈর্ষণীয়। এবং একই রকম ভাবে উত্তরপ্রদেশের ক্ষেত্রেও বিজেপি এবং বিজেপি শাসিত জোটকে এভাবে পর্যুদস্ত করে সমাজবাদী পার্টির যে আসন সংখ্যা পেয়েছে এবং উত্তরপ্রদেশের 80টি আসনের মধ্যে 43টি আসন ইন্ডিয়া জোটের দখলে গেছে, তা সত্যি
বিজেপিকে কিন্তু কাপন ধরাতে পেরেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই অখিলেশ যাদব যেমন আজকে বলেছেন যে এই বিজেপি সরকারের অস্তিত্ব বেশি দিন নয়, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ও আরও সুর চড়িয়ে বলেছেন যে এই বিজেপি সরকার আর কয়েকদিনের সরকার, এই বিজেপি সরকারকে যে কোনো দিন পড়ে যেতে হবে এবং তার জন্য প্রত্যেককে একজোট হতে হবে। এবং এই তৃণমূল কংগ্রেসের যেমন শক্তি দলীয় কর্মীরা, নেতৃত্ব নয় বরং দলীয় কর্মীরা, কেউ নেতা নয়, প্রত্যেকেই কর্মী, এবং সেই কর্মীরাই যেমন সম্পদ, তেমনভাবে অখিলেশ যাদবও সেই কর্মীদেরকে কিন্তু সম্মাননা দিয়েছেন। অখিলেশ যাদবও স্বীকৃতি দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের এই অসংখ্য কর্মী, এই কর্মীরাই দলের সব থেকে বড় সম্পদ। সুতরাং প্রত্যেকে যদি একজোট হতে পারে তাহলে এই বিজেপি সরকারকে ফেলে দেওয়া কোনো রকম সমস্যার কারণ হবে না। এবং সেখান থেকেই বলা যেতে পারে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবের যে ছবি আজকে 21-এর মঞ্চ থেকে দেখা গেছে তা কিন্তু ইন্ডিয়া জোটের শোল থেকে আরো উঁচুতে উঠিয়ে দিল। ঠিক তাই, ধন্যবাদ অভিজিৎ। এবং আজ এই 21-এর মঞ্চ থেকে অভিষেকের কড়া বক্তব্য, একটি বক্তব্য আপনাদের শোনাবো, যে বক্তব্য শুভেন্দু অধিকারীর বক্তব্যের কড়া প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর বক্তব্যের। উন্নয়নের পক্ষেও যখন পক্ষে বিপক্ষে যুক্তি আসে তখন শুভেন্দু অধিকারীর যে বক্তব্য ছিল তার কড়া প্রতিক্রিয়া আজ 21-এর মঞ্চ থেকে অভিষেকের। শুনো। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड संख्यालघु मोर्चा। আমরা মানব সেবায় বিশ্বাস করি, আমরা ধর্ম বাড়িতে করি, আমরা মসজিদ মন্দির গুরুদ্বারায় বাড়িতে পুজোস্থানে ঠাকুরের ঘরে বসে ধর্ম করি। কিন্তু আমরা যখন মানুষের ভোটে নির্বাচিত, আমাদের কোনো ধর্ম নেই, একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা দেওয়া। এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য। আমরা যারা আমাদের ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর, আর যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর, এটাই পার্থক্য। নজর থাকবে বাংলাদেশের দিকেও, তার কারণ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিম রায় আজ। যে সুপ্রিম রায়ে বাংলাদেশের পরিস্থিতি কি ধীরে ধীরে এবার স্বাভাবিক হবে? বাংলাদেশের সুপ্রিম রায়, সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংরক্ষণ বিল নিয়ে পুরনো রায় প্রত্যাহার করে দিল, নতুন রায় ঘোষণা করলো। সেক্ষেত্রে 93% মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে যে নিয়োগ, তা এবার 93% মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ হবে। অর্থাৎ যে সংরক্ষণ মুক্তিযোদ্ধাদের জন্য তা হচ্ছে 5%, বাকি 2% অন্য শ্রেণীর জন্য। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী আমার সঙ্গে ফোনে রয়েছেন। সম্পূর্ণা, কি মনে হয় বাংলাদেশের এবার একটা পরিস্থিতি তাহলে স্বাভাবিক হওয়ার দিকে যাবে সুপ্রিম রায়ে? দেখুন, বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায়টা আশা করছি আপামর বাংলাদেশের যে আপামর জনতা তারা অ্যাকসেপ্ট করবে। যদিও আমার বিশেষ করে একটা বিষয় খটকা লাগছে যে মূলত যে কোটা বিরোধী যে আন্দোলন ছিল, সেই আন্দোলনটা মূলত ছিল যেটা মুক্তিযোদ্ধা বা ভেটারেন্সদের যে কোটাটা ছিল সেটা নিয়ে, কিন্তু সেটা আমরা 5% ডেফিনেটলি সেটা 5% এসছে, কিন্তু বাকি যে কোটাটা আছে প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ সেইটাকে কমিয়ে কিন্তু মাত্র 2% আনা হয়েছে। কাজে এটা কতটা অ্যাকসেপ্টেড হবে এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তবুও আমি আশাবাদী, মানে আমি যথেষ্ট অপটিমিস্টিক ভাবেই বলছি যে আশা করি এবার বাংলাদেশের পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হবে। তবে একটা বিষয় যেটা আমার মনে হয় যে যেহেতু এই ছাত্র আন্দোলনটিতে বিরোধী কিছু শক্তির একটা মারাত্মক ইনফ্লুয়েন্স থেকে গেছিল, স্পেশালি জামাত এবং বিএনপি, কাজেই এইটা পুরোপুরি শান্ত হওয়া, পরিস্থিতি পুরোপুরি ঠান্ডা হতে কিন্তু এখনো বেশ কিছুটা সময় লাগবে, কারণ এখনো কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং হবে বলেই আমার ধারণা। এবং এই সুপ্রিম কোর্টের রায় নিয়েও আবার নতুন করে কোন রকম কোনো সমস্যা শুরু হয় কিনা সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। তবে একটা বিষয় যে আওয়ামী লীগ যেহেতু সেই দলটি ইতিমধ্যে যথেষ্ট চাপের মুখে আছে, যথেষ্ট চ্যালেঞ্জের মুখে আছে, এবং আওয়ামী লীগের ছাত্র গোষ্ঠীর ছাত্র সংগঠনের এই কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে যাওয়াটার জন্যই কিন্তু এত মারাত্মক আকার নিয়েছে এই গোটা আন্দোলনটা। কাজে সেই জায়গায় আওয়ামী লীগ বা শেখ হাসিনা সরকার কতটা ট্যাক্টফুলি গোটা সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছে এবং বিশেষ করে কতটা গণতান্ত্রিক পদ্ধতিতে হ্যান্ডেল করছে সেটা কিন্তু যথেষ্টভাবে
আমার মনে হয় অবজার্ভ ঠিক। করার দরকার আছে। ঠিকই, ধন্যবাদ ধন্যবাদ। এবং আজ 21-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ প্রসঙ্গে তার কি বক্তব্য আছে শোনাবো আপনাদের। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে। বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি।